আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। চলে আসলাম আবারও নতুন একটি পর্ব নিয়ে। এই পর্বটিতে আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়টির প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। এর আগে প্রথম অধ্যায়ের আমাদের প্রথম একটি পর্ব শেষ হয়েছিল। পর্বটি 1 থেকে আমরা 6 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছিলাম, 6 পৃষ্ঠার অর্ধেক পর্যন্ত। আজকে আমাদের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। দ্বিতীয় পর্বে আমরা 6 পৃষ্ঠার বাকি অর্ধেক থেকে শুরু করে আমরা বেশ কয়েকটি ছক পূরণ করব এবং আলোচনা করব। তো অবশ্যই যারা যারা আমার প্রথম পর্বটি দেখেনি, অর্থাৎ প্রথম অধ্যায়ের প্রথম পর্বটি দেখেনি, তারা প্রথম পর্বটি দেখে আসবে, তাহলে ইনশাআল্লাহ তুমি বুঝতে পারবে যে দ্বিতীয় অধ্যায় আমাদের কি বলেছে। দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে মিডিয়া ব্যাপারে সচেতন হই এবং যত্নবান হই। আমাদের আশেপাশে বিভিন্ন পরিমাণে সোশ্যাল মিডিয়ার সঙ্গে আমরা যুক্ত আছি এবং থাকি, বিভিন্ন মিডিয়া সম্পর্কে আমরা জানি। এই মিডিয়াগুলো আমরা কিভাবে ব্যবহার করব, এর ক্ষতিকারক প্রভাব কি, এর নেতিবাচক প্রভাব কি, এছাড়া এর ভালো দিকগুলো কি কি আছে, ইতিবাচক দিকগুলো কি কি আছে, বিজ্ঞাপনের ক্ষেত্রে আমরা এগুলো কিভাবে ব্যবহার করব ইত্যাদি সকল জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে এই অধ্যায়টিতে। তো আমরা দেখি নিই আমাদের 6 অধ্যায়ে মানে 6 পৃষ্ঠায় কি কি আছে। প্রথম অধ্যায়ে 6 পৃষ্ঠায় বাকি অংশে কি কি আছে সেগুলো দেখো। গত ক্লাসে আমরা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষার মিডিয়ার নেতিবাচক প্রভাব, এরপরে হচ্ছে স্বাস্থ্য সুরক্ষায় আমাদের মিডিয়ার ইতিবাচক প্রভাব, এই জিনিসগুলো আমরা পড়েছিলাম এবং জেনেছিলাম, সম্পূর্ণ বিস্তারিতভাবে আমরা আলোচনা করেছিলাম। এখন আমাদের 6 অধ্যায়ের বাকি অংশ দেখো আছে, সেটি হচ্ছে স্বাস্থ্যকর জীবন আচরণ ও মিডিয়ার প্রভাব। এখন স্বাস্থ্যকর জীবনটা কি, আচরণটা কি, স্বাস্থ্যকর আচরণ আমরা কিভাবে করে থাকি, এর ক্ষেত্রে আমাদের মিডিয়ার প্রভাবটা কিভাবে লক্ষণীয়, এই সকল বিষয়ে আসলে আমাদের এই অধ্যায়ের আলোচনা। দেখি, আমাদের জীবন স্বাস্থ্যসম্মত উপায়ে যাপন করার ক্ষেত্রে মিডিয়ার প্রভাব অপরিসীম। কারণ মিডিয়ার ক্ষেত্রে আমরা অনেক কিছু জানতে পারি, আমাদের স্বাস্থ্য টিপস, স্বাস্থ্য কিভাবে ভালো রাখবো ইত্যাদি সম্পর্কে। সেই জন্য বলেছি যে এটার প্রভাব অপরিসীম। মনে আছে এই তো কিছুদিন আগে যখন করোনার ভয়ে সারা পৃথিবী আতঙ্কিত ছিল, আমরা কিন্তু সকলে জানি 2020-21 সালটা আমাদের করোনার মহামারীর সময় পার করেছি। আমরা বিভিন্ন সময় বাসার মধ্যে কাটিয়েছি, কাজ ছিল না, স্কুল ছিল না, কিছু ছিল না, তাই না? তো এই কিছুদিন আগে করোনার কথা কিন্তু বলেছে, আমরা প্রত্যেকে তখন আতঙ্কিত ছিলাম। এই বিপদের সময় ভয় নয়, সচেতনতার জয়। এই সময় একটা স্লোগান তৈরি হয়েছে যে এই বিপদের সময় ভয় নয়, সচেতনতায় জয়। এই প্রচারণাটি আমাদের ভীষণভাবে সাহস জুগিয়েছে। এই যে একটি প্রচারণা, এই প্রচারণাকে আমরা কিভাবে পেয়েছি? মিডিয়ার মাধ্যমেই তো পেয়েছি। আচ্ছা, করোনা কিভাবে ছড়ায়, আমরা আত্মরক্ষায় কি ব্যবস্থা নিতে পারি, বিভিন্ন মিডিয়া থেকে এই ব্যাপারে অনেক তথ্য জেনেছি আমরা। এমন আরও অনেক প্রচারণা ও বিজ্ঞাপন আছে যা বিভিন্ন সময়ে মানুষের জীবনে স্বস্তি এনেছে, সাহস জুগিয়েছে, আবার অনেক ঝুঁকি সম্পর্কে সচেতন করেছে। যেমন এই জলবায়ু পরিবর্তনের ফলে সারা পৃথিবীর মানুষ বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। এই অবস্থায় আমাদের পৃথিবীকে বাঁচাতে করণীয় কি, তাও কিন্তু মিডিয়ার মাধ্যমেই জানছি। বর্তমানে যে বিজ্ঞাপন ও প্রচারণা সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আমাদের মা বাবা, দাদা দাদি কিংবা নানা নানি বা পরিবার ও প্রতিবেশীদের মধ্যে যারা আমাদের চেয়ে বড়, তাদের ছোটবেলায় এমন শক্তিশালী প্রভাব বিস্তারকারী প্রচারণা ও বিজ্ঞাপন কি ছিল, কি কি মিডিয়ার মাধ্যমে তারা সেগুলো জানতেন, সেগুলোর গল্প শুনতে পারলে কেমন হয়, তাহলে আমরা তখনকার মিডিয়া কি ছিল তার প্রভাব সম্পর্ক জানতে পারবো। আচ্ছা, এখানে মূলত আমাদের করোনা ভাইরাসের কথা বলার পরে বলেছে যে আমরা করোনার সময় যে আমরা আতঙ্কিত ছিলাম, সেখানে আতঙ্কিত না হয়ে সচেতনতায় আমরা জয় করতে পারবো। এই যে ধরনের প্রভাব বা মিডিয়ার প্রচারণাগুলো আমরা দেখতে পেয়েছিলাম, তখন কিন্তু আমাদের মধ্যে অনেক সাহস জুগিয়েছিল। ঠিক এই জন্য মিডিয়াটা আমাদের জন্য অপরিসীম। শুধু করোনা না, যে কোনো ব্যাপারে ধরো বাইরে খুব খারাপ অবস্থা চলতেছে, আমরা সেই সময়টা সতর্ক কিভাবে হব, ভালো কিভাবে থাকবো, সেই সকল বিষয় কিন্তু আমরা জেনেছি এবং বুঝেছি। এরপরে বলেছে আমাদের দাদা দাদি বা পুরাতন আমলের যে মানুষগুলা আছেন, তারা তখন তো দেখা গেছে, এখন তো মিডিয়ার বা আধুনিক যুগ অনেক বেশি, ডিজিটাল পদ্ধতি বের হচ্ছে, মানুষ বাহিরের জিনিসের সঙ্গে বেশি অভ্যস্ত হচ্ছে, ইলেকট্রনিক্স জিনিসের সাথে বেশি অভ্যস্ত হচ্ছে, কিন্তু আগের কালে মানুষ তো এরকম ছিল না। তো এখানে এটাই বলেছে যে আমাদের মা বাবা, দাদা দাদি কিংবা নানা নানি বা পরিবারের অন্য সদস্য বা প্রতিবেশীদের মধ্যে যারা আগে জন্মগ্রহণ করেছেন, তারা মিডিয়া সম্পর্কে কিভাবে জানতেন, তারা কিভাবে আলোচনা করতেন, এই যে দিকগুলা, তাদের গল্প যদি আমরা শুনতে পারি তাহলে কেমন হতো, সেটাই বলেছে। এইটাই হচ্ছে কথা।
তাছাড়া তাদের এই অভিজ্ঞতা থেকে সুস্বাস্থ্যের অগ্রদূত হিসেবে কাজ করতে আমরা হয়তো একটু অন্যরকম ধারণাও পেয়ে যেতে পারি, যা আমাদের প্রচারণা বিষয়ে সাহায্য করতে পারে। বলছে যে আমরা তো এখন প্রচারণা করব, দলগত কাজ করব, তা আমাদের এই যে দাদা দাদি নানা নানি আছে তাদের কাছ থেকে আমরা মিডিয়া ব্যাপারে জেনে আমরা তাদের মধ্যে আচরণ করতে পারবো। তাদের মতো হচ্ছে আমরা তারা কিভাবে মিডিয়াতে সচেতন ছিলেন, আগে জানতেন, সেগুলো কিন্তু আমরাও জানতে পারবো এবং বুঝতে পারবো। তাহলে আমরা যে যার পরিবার ও প্রতিবেশী বড়দের কাছ থেকে গল্পগুলো শুনে রাখবো এবং পরিকল্পনার কাজে লাগাবো। পাশাপাশি আমরা নিজেরাও বিভিন্ন সূত্র ব্যবহার করে এই ধরনের প্রচারণা বিজ্ঞাপন খুঁজে বের করব। ওকে, এখন দেখুন আমাদের বই কিছু কয়েকটা ছবি আছে, ছবি দেখলে আমরা বুঝতে পারবো যে এটা কি কাজ করছে। দেখো 3 জন শিক্ষার্থী তারা হচ্ছে একটি বিজ্ঞাপন দেখছে বা একটি হচ্ছে দেওয়ালিকা দেখছে, ঠিক আছে। দেখছে যে ডেঙ্গুর সতর্কতা, ডেঙ্গু সতর্কতা কিভাবে হতে হয় বা কিভাবে ডেঙ্গু, আমরা ডেঙ্গুর প্রকোপ কিন্তু সবাই জানি যে প্রত্যেক বছরে আমাদের ডেঙ্গুতে বহু মানুষ মারা যায়, তাই না। তো এই যে ডেঙ্গু সতর্কতা, জমাটবদ্ধ পানি পরিষ্কার করা, বাড়ি বিদ্যালয়ের চারপাশ পরিষ্কার রাখা, এগুলো কিন্তু ডেঙ্গু থেকে তৈরি হয়। তো ডেঙ্গু সতর্কতা আমাদের এভাবে রাখা উচিত। আচ্ছা, তো এটা কিন্তু আমরা একটা প্রচারণার কারণে জানতে পারলাম। এরপরে আসে দেখো তারা শিক্ষার্থীরা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, বাড়ি বিদ্যালয়ের চারপাশ পরিষ্কার রাখা এবং তারা রাখছেন, এবং জমাটবদ্ধ কোনো পানি যদি থাকে আশেপাশে সেগুলো তারা ফেলে দিচ্ছেন, কারণ অনেক দিন ধরে একই জায়গায় পানি জমে আছে, ফুলের টবের মধ্যে পানি আছে, সেখানে মশা তৈরি হতে পারে, যে জিনিসগুলো ডেঙ্গু আক্রান্ত করতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু সুস্থ করা বা এই পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরই। এরপর দেখো মিডিয়া আমাদের নানা বিষয়ে তথ্য প্রদান করে থাকে, যা কাজে লাগিয়ে অনেক ক্ষেত্রে আমরা জীবনকে সাজাতে চেষ্টা করি। তবে সকল তথ্য যে সঠিক বা আমাদের জন্য উপকারী হয় তা নয়। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় বিভ্রান্তিকর তথ্য প্রদান করতে দেখা যায়। মনে রাখতে হবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অনেকটাই উন্মুক্ত মানে খোলামেলা। সামাজিক যেই যোগাযোগ মাধ্যমগুলো সেটা অনেকটা খোলামেলা সাধারণ জনগণের জন্য, তাই যে কেউ তার ইচ্ছা মতো যে কোনো সংবাদ বা তথ্য আপলোড করতে পারে, সেখানে তার এই সত্যতা যাচাই করার সুযোগ নেই। অন্যদিকে কোনো একটি জাতীয় প্রচারের মাধ্যম কোনো খবর বা তথ্য প্রচার করতে হলে তার সত্যতা যাচাই করে প্রচার হয়ে থাকে। অর্থাৎ যে কোনো তথ্য বা প্রচারণা যদি আমরা দিই সেটার অবশ্যই সত্যতা থাকতে হবে, ভুয়া একটা বানায় টানায় দিলে হবে না। আচ্ছা, পরের পাতায় দেখো কি আছে, এখানে অনেক কিছু আছে, আমরা একটু পড়ি। প্রায় মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য প্রদান করতে দেওয়া যায়। বিভ্রান্তিকর মানে ভুল তথ্য তোমাকে দিচ্ছে, যে এটা হবে না ওইটা হবে, তুমি ঠিকভাবে জানো না, এটা সত্যতা কতটুকু তুমি কিছুই জানো না, এরকম প্রচুর আছে, প্রচুর দেখা যায়। যখন আমরা বিভ্রান্তিকর তথ্যে প্রভাবিত হই তখন অনেক ক্ষেত্রেই আমাদের ধ্যান ধারণা, আচরণ, অভ্যাসের নেতিবাচক পরিবর্তন আসে। এর ফলে সকলের ভালো থাকা তথা স্বাস্থ্য ব্যবস্থা ক্ষতির সম্মুখীন হয়। সামর্থ্য না থাকলেও বিচার বিশ্লেষণ না করে অনেক ক্ষেত্রে বিভিন্ন পণ্যে আকৃষ্ট হয়ে আমরা বিভিন্ন উপায় কিনছি, ব্যবহার করছি। অনলাইনে অনেক বিজনেস তৈরি হয়েছে, ড্রেসের, বিভিন্ন খাবার দাবারের অনলাইনে আসে। সব কিছু আমরা মানে মিডিয়াতে দেখে আমাদের কাছে অনেক আকর্ষণীয় মনে হলো, কেনার পরে মনে হয় যে এটা ঠিক না। তো এই ধরনের অনেক ধরনের ভুল কাজে বা খারাপ পরিস্থিতির মধ্যেও কিন্তু আমরা পড়েছি। এমন মনোভাব ও আচরণ অনেক ক্ষেত্রে সামাজিক পরিবেশ ও অর্থনৈতিক অবস্থায় চাপ তৈরি করে, যা আমাদের সামগ্রিক সুস্বাস্থ্য ব্যাহত করছে। সুস্বাস্থ্যের অগ্রদূত হয়ে নিজের ও অন্যের জন্য কাজ করতে এসব বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। আমরা হয়তো কমিউনিটি হেলথ বা সামাজিক স্বাস্থ্য শব্দটির সঙ্গে পরিচিত। কমিউনিটি হেলথ বা সামাজিক স্বাস্থ্য সম্পর্কে আমরা কিন্তু সকলেই পরিচিত, আমরা জানি। এর মাধ্যমে আমাদের সমাজে সকলের স্বাস্থ্য ভালো রাখার, সকলের জন্য একসঙ্গে রোগ প্রতিরোধ করার সুযোগ এবং সমাজের স্বাস্থ্য বৈষম্য দূর করার সুযোগ তৈরি হয়। অর্থাৎ সামাজিক স্বাস্থ্য জিনিসটা কি করে, এটা মূলত হলো সকলের স্বাস্থ্য ভালো রাখার উপায় তৈরি করে। সকলে একসঙ্গে কিভাবে রোগ প্রতিরোধ করবে, অর্থাৎ কিভাবে রোগ কমিয়ে নিয়ে আসবে, সুযোগ সুবিধা নিবে, সমাজের স্বাস্থ্য সম্পর্কে মানুষকে আরও বেশি সচেতন করবে, সেটা মূলত হচ্ছে এই কমিউনিটি হেলথের কাজ হয়ে থাকে।
সমাজে বসবাসরত সকলের আচরণ, অর্থনৈতিক সাম্য এবং পরিবেশ সামাজিক স্বাস্থ্যকে প্রভাবিত করছে। এক্ষেত্রে মিডিয়া বিভিন্ন তথ্য প্রদান করে সবার মধ্যে সচেতনতা বাড়াতে ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মিডিয়ায় প্রায় অনেক ভুল তথ্য প্রদান করতে দেখা যায়। এইসব তথ্যকে বিশ্বাস করে আমরা আমাদের জীবন সাজানো চিন্তা ভাবনাগুলো ভুল পথে পরিচালনা করে থাকি। এক্স্যাক্টলি, মিডিয়ায় যে সবসময় সবকিছু সঠিক বলবে তা না, অনেক ভুল কিছু বলে থাকে, সেটা আমরা প্ররোচনা করে আমরা কিন্তু আমাদের জীবনের সঙ্গে ভুল প্রয়োগ করি, যেটা পরবর্তীতে আমাদের জন্য খুব খারাপ প্রভাব নিয়ে আসে। এই ভুলগুলো সবার মাঝে তুলে ধরা সুস্বাস্থ্যের অগ্রদূত হিসেবে আমাদের কাজ। অর্থাৎ মিডিয়াতে কোন জিনিসগুলো ভুল আছে সেই ভুলগুলো যদি আমরা সবার সামনে উপস্থাপন করি, সেটাও আমাদের সুস্বাস্থ্যের কাজের মধ্যেই পড়বে। আমরা তো অনেকটাই বুঝতে পারছি মিডিয়া আমাদের জীবনে ভালো খারাপ দুইভাবেই কি করে প্রভাব ফেলছে, তাই না? এটা তোমাদেরকে প্রশ্ন করেছে। আসলে মিডিয়া আমাদেরকে ভালো খারাপ দুইভাবেই প্রভাব প্ররোচনা করছে। তাহলে এখন আমাদের কাজ কি করতে চাই আমরা সুস্বাস্থ্যের অগ্রদূত। সুতরাং মিডিয়ার ভালো প্রভাবগুলো প্রচারণা ও বিজ্ঞাপনের মূল বার্তা ও তথ্য যেগুলো আমাদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজন, তার মধ্য থেকে কিছু বেছে নিই যা নিয়ে মানুষকে সচেতন করতে চাই। সব গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন করা তো আর আমাদের পক্ষে একেবারে সম্ভব নয়। তাহলে সবাই মিলে কয়েকটি বিষয় ঠিক করে নিলে কেমন হয়? অর্থাৎ একার পক্ষে মিডিয়ার ব্যাপারগুলো নিয়ে মানুষকে সচেতন করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে আমরা এই মিডিয়ার কাজগুলো কয়েকটি দলে ভাগ করে নিই, এক একজন এক একটি কাজ করি, সেক্ষেত্রে কাজগুলো সহজ হবে এবং মানুষের কাছে আমরা সহজ করে বোঝাতে পারবো। তাহলে চলো শিক্ষকের সঙ্গে আলোচনা করে ঠিক করে নিই কি উপায়ে আমরা বাছাই করব কোন কোন বিষয়ে প্রচারণা ও বিজ্ঞাপনের মূল বার্তা তথ্য দিয়ে আমরা অন্যদের সচেতন করতে চাই। এর মানে হচ্ছে এখন তোমাকে বলছে তুমি এই ব্যাপারটা নিয়ে শিক্ষকের সঙ্গে আলোচনা করো এবং কে কোন কাজ করবে, কিভাবে কোন উপায়ে হচ্ছে তোমরা সহযোগিতা করবে, ঠিক এভাবে হচ্ছে শিক্ষককে বুঝায়ে তোমরা কাজটা করে নিতে পারো। এরপর দলে ভাগ হয়ে এই বিষয়গুলো নিয়ে কিভাবে কাজ করতে চাই তা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নিই। প্রথমে শিক্ষকের সঙ্গে মতামত নিব, শিক্ষক কি বলে সেভাবে আমরা কাজ করে তারপর দলে ভাগ হয়ে কে কোন কাজ করবে সেটা আমরা ঠিক করে নিব। তবে আমাদের মনে আছে তো, স্বাস্থ্য সুরক্ষা করতে আমাদের শারীরিক, মানসিক ও সামাজিক স্বাস্থ্য মাথায় রেখে কাজ করতে হবে। আর শুধু অন্যদের প্রচারণা ও বিজ্ঞাপন ব্যবহার করলে কি আমরা স্বাস্থ্য সুরক্ষার অগ্রদূত হতে পারবো? এর জন্য আমাদের চাই নিজস্ব বার্তা, ব্যাখ্যার প্রক্রিয়া, যাতে আমরা যাদের সচেতন করতে চাই তাদের চমৎকারভাবে আকৃষ্ট করতে সমর্থ হই। আমরা কিন্তু ওই প্রচারণা বা বিজ্ঞাপনের মূল বার্তা ও তথ্য নিয়ে নিজেরা বিজ্ঞাপন তৈরি করতে পারি, যা হবে স্বাস্থ্য সুরক্ষার অগ্রদূত হিসেবে আরও উদ্দীপনামূলক ভাবনা। এরপর দেখো আমরা কি করব। আলোচনার বিষয় হতে পারে যে বিষয় নিয়ে আমাদের প্রচারণার কাজ করতে চাই, মূল কি তথ্য নিয়ে প্রচার করতে চাই। আচ্ছা, আলোচনার বিষয় কি হবে একটু দেখো। যে বিষয় নিয়ে আমাদের প্রচারণার কাজ করতে চাই, ফার্স্ট একটা বিষয় হবে, যে কোনো টপিকের একটা বিষয় থাকতে হবে। তারপরে ওই বিষয়ের মূল কি তথ্য নিয়ে আমরা প্রচার করতে চাই সেটাও লিখতে হবে। তথ্য সূত্র, অর্থাৎ কোথা থেকে এই তথ্যটা পেয়েছি সেই সূত্রটা আমাদেরকে জানাই দিতে হবে। কোথায় বা কাদের সচেতন করতে চাই সেটাও লিখতে হবে। কিভাবে করব, কাদেরকে আমরা এই ব্যাপারে সচেতন করব, বৃদ্ধদেরকে, তারপর নাকি সাধারণ মানুষদেরকে, শিশুদের, এরকম। তারপরে কিভাবে এই সচেতনটা আমরা বৃদ্ধি করব সেটার উপায়, সে বিষয়ে আমাদের পরিকল্পনা ইত্যাদি লেখাই হচ্ছে মূলত আমাদের এই চার্টের কাজ। অন্য কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন মনে হলে তাও আলোচনা করে ঠিক করে নিই। এরপর আমাদের পরিকল্পনাগুলো অপর পৃষ্ঠায়, এরপর আমাদের 9 নাম্বার পৃষ্ঠা মানে অপর পৃষ্ঠা মানে হচ্ছে 9 নাম্বার পৃষ্ঠা, সেই পৃষ্ঠায় সচেতনতায় আমাদের দলের কাজ ছকে লিখে রাখি। সচেতনতায় কি আমাদের যে দলের কাজ সেটা আমাদের ছকে লিখে রাখি। এই যে এতক্ষণ পরে আমরা একটা হলো আমাদের দলের কি কাজ সেটা আমরা লিখে রাখবো। সচেতনতায় আমাদের দলের কাজ, এটা আমরা পূরণ করব। তো তোমাদের জন্য নোট তৈরি করে নিয়ে এসেছি, চলো আমরা নোটটা একটু দেখে নিই যে আমাদের সচেতনতায় আমাদের দলের কি কাজ এবং ভূমিকা সেটা দেখব। এখন ফার্স্ট আমরা বলেছিলাম সচেতনতায় আমাদের দলের যে কাজটা হবে সেটা হচ্ছে তোমার বিষয় থাকবে, যে আমরা কি ব্যাপারে বা কোন বিষয়ে সচেতন করতে চাই, ঠিক আছে, সেই বিষয়টা থাকবে। বিষয়টা হচ্ছে ডেঙ্গু সতর্কতা, আমরা ডেঙ্গু নিয়ে মানুষকে সতর্ক করতে চাই। তো বিষয় আমরা জানলাম।
এরপরে কিন্তু আমাদের আরও কয়েকটা প্রশ্ন বলে দিয়েছে, সেটা হচ্ছে যেসব তথ্য প্রচার করতে চাই এই ডেঙ্গু সতর্কতায় আমরা কোন কোন তথ্য প্রচার করতে চাই একটু দেখো। ডেঙ্গু জ্বরের কারণ আমরা প্রচার করতে চাই, কেন ডেঙ্গু জ্বর হয়, যেভাবে বিস্তার লাভ করে ডেঙ্গু জ্বরটা কিভাবে বিস্তার লাভ করে সেটা জানাতে হবে, প্রতিরোধে করণীয় কি, কারো যদি ডেঙ্গু হয়ে যায় সেই রোগটা সারানোর জন্য আমাদের করণীয় কি সেটা লিখতে হবে। দ্বিতীয়, যাদের সচেতন করতে চাই, কাদেরকে আমরা সচেতন করতে চাই দেখো, সামাজিক যোগাযোগ মাধ্যমে অবস্থিত বন্ধুদেরকে সচেতন করতে চাই, এরপরে ফেসবুক ফলোয়ার যারা আছে তাদেরকে আমরা সচেতন করতে চাই, এবং ইউটিউব সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে আমরা সচেতন করতে চাই এই ডেঙ্গু সতর্কতা নিয়ে। এরপরে আমাদের আছে দেখো পরবর্তীতে যেভাবে করব, অর্থাৎ এই কাজগুলো আমরা যেভাবে করব সেটা কি। প্রথমে ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ তা জানাবো, এই ভাইরাস অ্যাসিড প্রজাতির মশকের মাধ্যমে ছড়ায় সেটিও জানাবো, ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো বলবো, এরপর জমাটবদ্ধ পানি, বাড়ির আশেপাশের জমে থাকা পানি, নালা নর্দমার ছবি তুলে এইসব স্থান পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ভিডিও চিত্র তৈরি করব। দেখুন আমরা কিভাবে মানুষকে সচেতন করব আমরা কিন্তু বুঝতে পারলাম। আমি চাইবো যে তোমাদের আশেপাশে তোমরা শুধু পড়বা না, তোমরা কিন্তু এখন আমাদের নতুন কারিকুলামে যে বইগুলো তৈরি হয়েছে বইগুলো পড়ার পাশাপাশি কিন্তু প্র্যাকটিক্যাল বেশি, অর্থাৎ শুধু পড়লেই হবে না, জানলেই হবে না, এই যে আমি ক্লাস নিচ্ছি এগুলো ভিডিও দেখলেও হবে না, নিজেদেরকে অ্যাপ্লাইও করতে হবে। ঠিক আছে, তোমরা বেশি বেশি করে কাজ করবে এবং বন্ধু বান্ধব যারা আছে দলগতভাবে ভাগ হয়ে গিয়ে সকল কাজ একত্রিতভাবে তৈরি করবে, এটাই মূলত হচ্ছে আমাদের এগুলার উদ্দেশ্য। তো আমরা আমাদের 9 নাম্বার পৃষ্ঠার এই ছকটা কিন্তু পূরণ করলাম, যে বিষয় কি, কাদেরকে সচেতন করতে চাই, কিভাবে কাজ করব ইত্যাদি, কিভাবে মানুষদেরকে সতর্ক করব, সব কিছু কিন্তু আমরা জেনে গেলাম। আমরা অপর পৃষ্ঠায় যাব। আমাদের অপর পৃষ্ঠায় কি আছে দেখো, এখানে যেগুলো লিখেছে সেগুলো একটু পড়ি। যে প্রচারণাগুলো আমাদের স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক প্রভাব ফেলে, ইতিবাচক মানে হচ্ছে ভালো দিক, ভালো প্রভাব ফেলে, তা নিয়ে আমাদের প্রচারণা দিয়ে কিভাবে সামাজিক সচেতনতা গড়ে তুলতে পারি তার পরিকল্পনা তো করলাম, কিন্তু এখানেই তো শেষ নয়, যেগুলো নেতিবাচক প্রভাব ফেলে সেগুলো নিয়েও আমরা কাজ করতে চাই। অর্থাৎ আমরা তখন ভালো প্রভাব নিয়ে কথা বললাম, সেই পর্যন্তই শেষ থাকলে হবে না, খারাপ কি মানে তোমার হচ্ছে খারাপ কি হতে পারে সেটাও আমাদেরকে সচেতন রাখতে হবে। কোনো জিনিসের, সব জিনিসের ভালো খারাপ সব কিছু আছে, আমাদেরকে ভালো খারাপ মিলিয়ে কাজ করতে হবে, সেগুলো নিয়েও আমরা কাজ করতে চাই। অনেক বিষয় তো আছে যার খারাপ প্রভাব আমাদের সুস্বাস্থ্যকে ব্যাহত করে, ব্যাহত মানে হচ্ছে দাবিয়ে রাখে, নিচে করে রাখে। এবার তাহলে সবাই মিলে খুঁজে বের করার চেষ্টা করি প্রচলিত কোন ধরনের প্রচারণা ও বিজ্ঞাপনে আমরা আকৃষ্ট হই যেগুলো আমাদের সুস্বাস্থ্য চর্চায় খারাপ প্রভাব ফেলে, আর এর জন্য নিজেদের দিয়ে শুরু করলে কেমন হয়। হ্যাঁ, পরিবর্তন সবসময় নিজেদের দিয়েই শুরু করতে হয়, যে কোনো পরিবর্তন অন্য কাউকে করানোর আগে নিজের মধ্যে সেটাকে আঁকড়ে পিষ্টে রাখতে হবে, নিজেকে সেই পরিবর্তনটা মেনে নিতে হবে, তাহলেই সব কিছু সম্ভব হবে। তাহলে শুরু হোক নিজেকে দিয়ে। আমরা কি কখনো ভেবে দেখেছি কোনো প্রচারণা ও বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে নেতিবাচক এমন কিছু করছি কিনা যা আমার সুস্বাস্থ্যকে ব্যাহত করেছে? এখন তোমাকে প্রশ্ন করেছে যে তুমি এমন কোনো নেতিবাচক বা খারাপ কাজ করেছো যেটা তোমার নিজের সুস্বাস্থ্যকে রক্ষা করতে পারে বা নষ্ট করেছে, এটা চিন্তা করতে বলেছে। হতে পারে কোমল পানীয় বা জাঙ্ক ফুড খাচ্ছি, মানে ওই যে তোমার কোমল পানীয় বলতে এখানে বোঝানো হচ্ছে তোমার কোক, স্প্রাইট ওইগুলা, বা হচ্ছে জাঙ্ক ফুড খাচ্ছি, বার্গার, পিৎজা খাচ্ছি, রাত জেগে জেগে ফোন বা সামাজিক মিডিয়ায় ব্যস্ত থাকছি। প্রচুর পরিমাণে দেখা যায় যে অনেকে গেমস খেলে আসক্ত থাকে, অনেকে ফেসবুকে আসক্ত থাকে, রিলস, ইনস্টাগ্রাম, ইউটিউব, গান এগুলো শুনতে খুব পছন্দ করছে। তো এই জিনিসগুলো আমাদের সুস্বাস্থ্যের জন্য খুবই খারাপ। কোনো প্রসাধন সামগ্রিক বিজ্ঞাপন দেখে মন ছোট হয়ে যাচ্ছে বা হতাশাবোধ করছি, কিংবা কাউকে ছোট করে কথা বলছি বা তামাশা করছি, ফেসবুকের মাধ্যমে সাইবার বুলিং বা অনলাইনে অপমান হয়রানির সঙ্গে জড়িয়ে পড়ছি। এই যে সাইবার বুলিংটাই হচ্ছে অনলাইনে অপমান হয়রানির সঙ্গে জড়িয়ে পড়া। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের সামাজিকের মাধ্যমে হয়ে থাকে। আমরা হচ্ছে কোমল পানীয়, জাঙ্ক ফুড খাচ্ছি, তারপর হচ্ছে বেশি বেশি করে রাত জেগে থাকছি, তারপর আমরা হচ্ছে কোনো ধরনের খুব সুন্দর বিজ্ঞাপন দেখলাম কিন্তু সেটা আমাদের সামর্থ্যের বাইরে, আমরা কিনতে পারছি না, তো ওইটা দেখে মন খারাপ হয়ে গেল, হতাশায় হচ্ছি। এই জিনিসগুলো কিন্তু মাত্রাতিরিক্ত।
তুমি আমি নিজের অজান্তে এই কাজগুলো করছি, ঠিক আছে? এই কাজগুলো কিন্তু হয়ে থাকে। এরপর ভেবে দেখি তো আমাদের আশেপাশে কি এমন হতে দেখেছি, এমন কি দেখতে বা শুনতে পাই, নিজের খাতায় লিখে নিই, নিজের মতো করে লিখে নিয়ে সবাই মিলে বুঝতে পারবো কি ধরনের নেতিবাচক প্রভাব দ্বারা আমরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছি। এরপর দেখো আমাদের একটা ছবি আছে, ছবিতে আমরা কিন্তু এই একজন তোমার বয়সের একজন যুবক, সে হচ্ছে বা শিশু ধরতে পারি আমরা, সে জাঙ্ক ফুড খাচ্ছে অর্থাৎ কোমল ফুড খাচ্ছে, পাশে তার চিপস আছে, এরপর ফোন টিপছে, সে কি ফোনের মধ্যে কি আছে, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউব। তো সব কিছু হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার সঙ্গে সে যুক্ত। তো মূলত সে যে কাজটা করছে সেটা কোনোভাবেই তার জন্য ভালো ফলাফল নিচ্ছে না। এবার আমরা একটু দেখে নিই সবাই মিলে কি পেলাম, কিভাবে আমরা মিডিয়ার প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা সবাই মিলে যে বিষয়গুলো পেলাম, এবার তাহলে তার একটি সাধারণ তালিকা তৈরি করি এবং অপর পৃষ্ঠার মিডিয়ার ক্ষতিকর প্রভাব ছকে লিখি। এখন আমরা কি লিখব, মিডিয়ার ক্ষতিকর যে প্রভাবটা আছে সেটা আমরা ছকে লিখব, তাই না? দেখো অপর পৃষ্ঠা 11 নম্বর পৃষ্ঠায় আমাদের মিডিয়ার যে ক্ষতিকর প্রভাবগুলো আছে সেগুলো আমরা জানবো। তো চলো তোমাদের জন্য নোট তৈরি করে নিয়ে এসেছি, নোটগুলো আমরা পড়ি। মিডিয়ায় আমাদের ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কে একটু আমরা জানবো। এই যে মিডিয়া আমাদের ক্ষতিকর প্রভাব কি হতে পারে। 1, মিডিয়াতে অনেক সময় ভুল ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়, যার ফলে আমাদের হয়রানির শিকার হতে হয়। 2, মিডিয়া ব্যবহার করে অনেক সময় নানা রকম অসম্মানজনক প্রচারণা, অযাচিত মেসেজ পাঠানো, অশালীন ছবি পাঠানো, যৌন হয়রানি প্রভৃতি দেখা যায়। এগুলো কিন্তু আমাদের মিডিয়া ব্যবহার করেই হচ্ছে। 3, আমরা লিখতে পারি সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার আমাদের বন্ধু বান্ধব থেকে বিচ্ছিন্ন করে একাকী করে রাখে। সোশ্যাল মিডিয়া আসলে আমাদের ব্যবহার করার ফলে আমাদের বন্ধু বান্ধব ভালো লাগে না, আমাদেরকে নিজেদের মতো একা থাকতে ইচ্ছা করে। 4, প্রযুক্তির অভাবনীয় উন্নয়নের ফলে ফেসবুকের মাধ্যমে সাইবার বুলিং বা অনলাইনে অপমান হয়রানি করার প্রবণতা ভয়ানকভাবে বাড়ছে। আচ্ছা, 5 কি হতে পারে দেখো, মিডিয়ায় ব্যবহার করে আপত্তিকর ছবি বা ভিডিও বানিয়ে সেটা ভাইরাল করার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করার ফলে অনেকেই চরমভাবে হতাশ হয়ে জীবনের একটি কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে। তো এই জিনিসগুলো কিন্তু খুবই খারাপ হয়ে থাকে। 6, সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ব্যবহারের ফলে আমাদের চোখের ক্ষতি হতে পারে, ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। তারপর হচ্ছে মিডিয়ার অতিরিক্ত ব্যবহার খাওয়া দাওয়ার অনিয়ম বা অরুচি এবং ফলশ্রুতিতে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের মিডিয়া ব্যবহারে ক্ষতিকর প্রভাব। তোমরা 7টা ক্ষতিকর প্রভাব কিন্তু আলোচনা করলাম এবং দেখে নিলাম। পরবর্তীতে যদি আমরা যাই আমাদের বইয়ে, এইটা আমরা ছকটা পূরণ করলাম। পরবর্তী ছকে আমাদের আছে, দেখো একটু পড়ি, এটাকে নিয়ে কি বলেছে একটু দেখি। আমরা তো দৈনন্দিন জীবনে মিডিয়ার খারাপ প্রভাবগুলো জানলাম, এবার স্বাস্থ্য সুরক্ষার অগ্রদূত হিসেবে কাজ করার যোগ্যতা অর্জনের পথে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। মিডিয়ার নেতিবাচক প্রভাবগুলো মোকাবেলার উপায় শিখতে পারলেই আমরা শুরু করতে পারবো আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য অগ্রদূত হয়ে নিজেদের কাজ। চলো বন্ধুদের সঙ্গে আলোচনা করি এবং অপর পৃষ্ঠায় মিডিয়ার নেতিবাচক প্রভাব মোকাবেলায় আমাদের করণীয় ছকে লিখে রাখি। এখন আমরা মিডিয়ার ক্ষতিকর দিকগুলো সম্পর্কে জানলাম। এখন নেতিবাচক প্রভাব মানে ক্ষতিকর যে প্রভাবগুলো আছে সেটা মোকাবেলায় আমরা কি করতে পারি সেটা আমরা নিচের ছকে লিখব। মিডিয়ায় নেতিবাচক প্রভাব মোকাবেলায় আমাদের করণীয় কি সেটা একটু আমরা দেখি। দেখো, মিডিয়াতে কোনো তথ্য প্রচার করার পূর্বে তার সত্যতা যাচাই করব। এক্স্যাক্টলি, যে কোনো তথ্য দেখলে সরাসরি বিশ্বাস করে ফেলবো না, সেটা কতটুকু সত্যতা সেটা যাচাই করব, অনেক মানুষের কাছে জিজ্ঞেস করব, অনেকভাবে আমরা সার্চ করে জানার চেষ্টা করব, তবেই কিন্তু আমরা বিভিন্ন ক্ষতিকর দিক থেকে রেহাই পাবো। 2, আমাদের আচরণে মিডিয়া ব্যবহারে কারোর উপর কোনো ক্ষতিকর প্রভাব পড়ছে কিনা সে সম্পর্কে সচেতন থাকার চেষ্টা করব। এর মানে হচ্ছে তুমি যে সোশ্যাল মিডিয়া ইউজ করছো তোমার মাধ্যমে কারোর কোনো ক্ষতি হচ্ছে কিনা বা কারোর কোনো খারাপ কিছু হচ্ছে কিনা সেটা খুব ভালো করে খেয়াল করব। 3, নিজেদের গুরুত্ব বোঝার জন্য সারাক্ষণ অনলাইনে থেকে অনলাইন আসক্তি কিংবা সাইবার ফোবিয়া যেন না দেখা দেয় সেজন্য মিডিয়ার সময় বা এই সম্পর্কে সচেতন থাকব। অর্থাৎ অতিরিক্ত মিডিয়া ব্যবহার যেন না হয়ে যায় সে ব্যাপারে সতর্ক থাকবো। অতিরিক্ত কোনো জিনিসই ভালো না, সব কিছু একটা নির্দিষ্ট সীমা পর্যন্তই সুন্দর, সেটা আমাদের মাথার মধ্যে রেখে দেওয়া উচিত। 4, মিডিয়ার ব্যবহার যুক্তিসম্মত এবং পরিমিত করব। অর্থাৎ একই কথা, 3 এবং 4 কিন্তু অনেকটা একই অপশনের মধ্যেই পড়ে গেল। তো এই যে ক্ষতিকর প্রভাবগুলো আমরা কিভাবে মোকাবেলা করতে পারি সেটার কয়েকটা অপশন তোমাদেরকে জানিয়ে দিলাম, ইনশাল্লাহ তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা,
এখন এই যে বইয়ে আমরা এই ছকটাও পূরণ করলাম, দেখি আমাদের এই ছকের নিচে কি আছে। এখন এখানে দেখো ভালো থাকার আছে যে উপায়, ভালো থাকার অনেক উপায় আছে, সেই উপায়গুলো এখন আমরা একটু একটু করে জানবো। এই স্লোগানটি মনে আছে আমাদের, মিডিয়ার এই স্লোগানটি কিন্তু আমাদের অহেতুক ভয়কে দূর করতে, ভালো থাকার উপায় খুঁজতে, চিন্তা করতে সাহায্য করেছে। আসলে ভালো থাকার যে উপায়গুলোকে সঠিকভাবে জানার জন্য চাই সঠিক উৎসের ব্যবহার, আর তার জন্য প্রয়োজন হলো আমাদের যুক্তি, বুদ্ধি ও সচেতনতা। যে কোনো মিডিয়াতে ইতিবাচক ও নেতিবাচক অনেক তথ্য প্রচারিত হয়ে থাকে। স্বাস্থ্য আমার দায়িত্ব, স্বাস্থ্য আমার দায়িত্ব আমার, এই স্লোগানটি মনে রেখে নিজেদের যুক্তি, বুদ্ধি ও সচেতনতাকে কাজে লাগিয়ে আমরাই হব সুস্বাস্থ্যের অগ্রদূত। তাহলে এবার আমরা একটু চিন্তা করে আলোচনা করে নিই সঠিক উৎস কিভাবে খুঁজে পেতে পারি এবং তা অপর পৃষ্ঠে সঠিক তথ্য জানার উপায় ছকে লিখে রাখি। এখন আমরা 13 নম্বর পৃষ্ঠায় একটি ছক পূরণ করব। ছকটা কি? সঠিক তথ্য জানার উপায়। অর্থাৎ আমাদের আশেপাশে যে ইতিবাচক, নেতিবাচক প্রভাবগুলো আছে সেগুলো থেকে আমরা সঠিক তথ্যটা জেনে কিভাবে আমরা ভালো থাকার উপায় খুঁজে পাবো সেটাই আমরা পূরণ করব এখন এই মুহূর্তে। সঠিক তথ্য জানার উপায় সম্পর্কে আমরা এখন জানব। এখন আমরা এই যে 13 নম্বর পৃষ্ঠা আছে সঠিক তথ্য জানার উপায়, আমরা সঠিক তথ্যটা কিভাবে জানবো সেটা আমরা পালন করব বা সেটা হচ্ছে আমরা পূরণ করব। দেখো, সঠিক তথ্য জানার উপায়, নির্ভরযোগ্য তথ্যের উৎস থেকে প্রচারিত তথ্য গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, মিডিয়ায় প্রচারিত তথ্য, উপাত্ত, খবর অথবা বিজ্ঞাপনে বিশ্বস্ত নির্ভরযোগ্য তথ্য সহ দেওয়া থাকলে তবে তথ্য সংগ্রহ করতে হবে। তিনি হতে পারে স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ধরনের তথ্যের জন্য নির্ভর করতে হবে সঠিক এবং নির্ভরযোগ্য সংস্থার উপর। তারপর আসি আমরা 4 নম্বরে আমরা কিভাবে তথ্য পেতে পারি। সরকারিভাবে স্বীকৃত সংস্থা, মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় কর্তৃত্ব প্রকাশিত কোনো গবেষণা, প্রবন্ধ, আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো সংস্থা কর্তৃত্ব প্রকাশিত রিপোর্ট থেকে তথ্য সংগ্রহ করতে হবে। এই সকল কাজগুলো কিন্তু আমাদের তথ্য সংগ্রহ করা বা সঠিক তথ্য জানার যে উপায়গুলো আমরা ঠিক এভাবে করে কিন্তু জেনে নিতে পারি। চলে যাব আমরা আমাদের বইয়ে কি আছে একটু দেখি। যখন প্রয়োজন হবে তখন এই উৎসগুলো থেকে আমরা নিজেদের সমস্যার সমাধান তো জানবই, এরপরে পাশাপাশি নিজেদের জীবনের মান উন্নয়নের জন্য সহায়ক অন্যান্য তথ্য জানতে ও জানাতে পারবো, আর এইভাবেই হয়ে উঠব সুস্বাস্থ্যের অগ্রদূত। মনে আছে তো, অভিজ্ঞতার শুরুতে আমরা বলেছিলাম সুস্বাস্থ্যের অগ্রদূত হয়ে আমরা মিডিয়ার নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকার উপায় সম্পর্কে প্রচারণা চালাবো। এবারে আমরা মিডিয়ার এই নেতিবাচক প্রভাব মোকাবেলার জন্য দলগত আলোচনায় যে করণীয়গুলো বের করেছি সেগুলোকে প্রচার করার জন্য কি করব, কিভাবে করব, বন্ধুরা মিলে কখন এখন তার পরিকল্পনা করব, চলো কাজটি করি এবং পাঠ্যপুস্তকের খালি বক্সে নিজেদের পরিকল্পনা লিখি এবং সবাইকে জানাই। আর মিডিয়ার নেতিবাচক প্রভাব থেকে মুক্ত থাকতে নিজে কি করতে চাই তাও লিখি। এরপরে হচ্ছে আমাদের পরের পাতা, দেখো 14তে এখানে আছে মিডিয়ার প্রভাব প্রচারণায় আমাদের পরিকল্পনা কি। মিডিয়ার প্রভাব প্রচারণায় আমাদের কি কি পরিকল্পনা একটু দেখব। এখানে ফার্স্টে দেখব আমাদের পরিকল্পনা এবং যার সহযোগিতা নিয়েছি সেগুলো সম্পর্কে। এরপরে এই ছকে দেখো আরেকটা আছে আমার ব্যক্তিগত পরিকল্পনা, অর্থাৎ মিডিয়া প্রভাব প্রচারণায় আমার দলগত কাজ, আমাদের কাজ এবং আমার পরিকল্পনা কি সেটা এখন আমরা জানবো। তো আমরা যদি এখন নোটে যাই, আচ্ছা, মিডিয়ায় প্রভাব প্রচারণায় আমাদের পরিকল্পনাটি কি। আমাদের পরিকল্পনা শ্রেণীকক্ষে মঞ্চ নাটক প্রদর্শনের মাধ্যমে মিডিয়ার প্রভাব সম্পর্কে সহপাঠীদের সচেতন করব। এখন আমরা কার সহযোগিতা নিব? শ্রেণী শিক্ষকের সহযোগিতা আমরা নিব। তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ তৈরি করে প্রচার করব। এখানে আমরা কার সহযোগিতা নিব? অভিভাবকের সহযোগিতা নিব। এরপরে আমাদের আছে আমাদের ব্যক্তিগত পরিকল্পনা। আমাদের ব্যক্তিগত পরিকল্পনা কি? দেখো, বন্ধু বান্ধব ও কাছের মানুষদের মাঝে মিডিয়ার নেতিবাচক প্রভাবগুলোর প্রচার করব। এখন আমরা কার সহযোগিতা নিব? বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সহযোগিতা নিব। তো এখন যদি আমরা বইয়ে যাই, দেখো বইয়ে আমাদের এই যে ছকটা মিডিয়ার প্রভাব প্রচারণায় আমাদের পরিকল্পনা কি, আমরা কিন্তু ছকটা সুন্দর করে পূরণ করে নিলাম। এরপরের পাতায় দেখো, সবাই মিলেমিশে ভালো থাকতে সচেতনতার বিকল্প নেই, এজন্য আমাদেরকে সচেতনতার পাশাপাশি উদ্যোগীও হতে হবে। আমরা খেয়াল রাখবো কোনো মাধ্যম দ্বারা যেন বিভ্রান্ত না হই। স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য সঠিক তথ্য সেবা পেতে নিজেদের দায়িত্ব পালন করব এবং অন্যদের উদ্বুদ্ধ করব। যে পরিস্থিতিতে সামাজিক, স্থানীয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সহযোগিতা কিংবা হস্তক্ষেপ প্রয়োজন হয় তাদেরকে জানাবো।
এবং নিজেরাও সহযোগিতা করব। মনে রাখবো এইভাবে বিভিন্ন ভূমিকায় কাজ করে আমরাই পারি আমাদের সুরক্ষা নিশ্চিত করতে। তার মানে এখানে আমরা আমাদের সুরক্ষা কিভাবে নিশ্চিত করব, আমরা আমাদের নিরাপদ কিভাবে নিশ্চিত করব, এই সকল বিষয় কিন্তু আমরা নিজেরাই আমাদেরকে জানাতে পারি এবং বলতে পারি। ঠিক এভাবেই কিন্তু আমরা একটা একটা করে বলবো। এরপরে আসি, আমরা মনে রাখবো সোশ্যাল মিডিয়া ব্যবহার করা খারাপ নয়, কারণ এটা যেমন দূরে থাকা বন্ধু বান্ধব, আত্মীয় এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ ও মত বিনিময়ের জন্য ভীষণভাবে সহায়ক। অর্থাৎ সোশ্যাল মিডিয়া সব ক্ষেত্রে খারাপ নয়, কারণ আমাদের আশেপাশের মানুষ, আত্মীয় স্বজন অনেকে দূরে থাকে, অনেকে বিদেশে থাকে, তাদের সঙ্গে কথা বলার সঠিক মান হচ্ছে এটা। আবার অনেক শিক্ষণীয় বিষয় আমরা এর মাধ্যমে জানতে পারি, কিন্তু এর ব্যবহার হতে হবে যুক্তিসঙ্গত এবং পরিমিতভাবে। তার মানে হচ্ছে আমরা এই যে তোমরা আমার ক্লাস দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইউটিউব থেকেই দেখতে পাচ্ছ। তো এটার ব্যবহার যে সবসময় খারাপ হবে তা নয়, কিন্তু এটা যুক্তিসঙ্গত এবং পরিমিত হতে হবে। বৈশ্বিক ও পরিমণ্ডলের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে বিভিন্ন খবর কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে জেনে থাকি। আমরা জানি অনেক বাংলাদেশি জীবিকা সহ বিভিন্ন প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে। প্রতি বছর লক্ষ লক্ষ বাংলাদেশি বিভিন্ন দেশে ভ্রমণ করেন। আবহাওয়া সহ বিভিন্ন কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিশেষ কিছু রোগের প্রাদুর্ভাব দেখা যায়। এই সমস্ত রোগ সম্পর্কে আমাদের সচেতন হয়ে বিদেশ ভ্রমণ করা উচিত। এক্ষেত্রে কিন্তু মিডিয়া দারুণ ভূমিকা রাখে, আবার কখনো কখনো বিভ্রান্তিও ছড়ায়, যা খুবই দুঃখজনক। এই অভিজ্ঞতার কাজগুলোর মধ্য দিয়ে সুস্বাস্থ্য চর্চায় মিডিয়ার বিভিন্ন তথ্য ব্যাখ্যা দ্বারা নিজের অজান্তে আমরা অনেক সময় প্রভাবিত হই এবং অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হই। সে বিষয়ে ধারণা লাভ করলাম। নির্ভরযোগ্য তথ্যসূত্র ব্যবহার করে কিভাবে সঠিক তথ্য পেতে পারি এবং তা ব্যবহার করে ব্যক্তিগত সমাজ জীবনের মান উন্নয়ন করতে পারি, তার উপায় আমরা শিখলাম। এবার তা চর্চা করার পালা। আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজগুলো সারা বছর ধরে চর্চা করব ও পাঠ্যপুস্তকে নির্ধারিত স্থানে লিখে রাখবো। শিক্ষকের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর নিজে থেকে শিক্ষককে দেখিয়ে নিব। এখন আমাদের চর্চা করার পালা। এই যে আমরা যা যা শিখলাম, এই জিনিসগুলা আমরা কিভাবে এখন অনুশীলন করব, সেই জিনিসগুলো করারই হচ্ছে এখন পালা। দেখো, এটা হচ্ছে আমাদের একটি তুমি কিভাবে চোখ রেখে, কিভাবে মানুষকে দেখে শুনে, মেসেঞ্জার, ইউটিউব, ক্যামেরা ইত্যাদি বিভিন্ন মাধ্যমে তুমি শিক্ষা লাভ করে কিভাবে এখন তুমি চর্চা করবে, সেটাই হচ্ছে পরবর্তীর আমাদের একটা ছক। এখন আমরা 16 নম্বর পৃষ্ঠার ছকটা পূরণ করব। দেখো এখানে এই ছকটাতে একটু আর করে দেওয়া আছে। তোমাদের যাদের কাছে বই আছে বইটা খুলে দেখবা যে সুস্বাস্থ্য চর্চায় মিডিয়ার ইতিবাচক ব্যবহারের রেকর্ড। তুমি সুস্বাস্থ্য চর্চার ক্ষেত্রে তুমি কি ভালো ভালো রেকর্ড রেখেছো, ভালো ভালো ব্যবহার করেছো, সেগুলাই মূলত তুমি এখানে জানাবে। তো তোমাদের জন্য আমি নোট সাজিয়ে নিয়ে এসেছি। এখন সেই নোটগুলাই তোমাদের মাঝে উপস্থাপন করবে এবং জানিয়ে দিব। যেমন হচ্ছে এটা এখন এই যে কাজগুলা আমি যে ছকগুলা নিয়ে এসেছি, ছকগুলো হচ্ছে আরও করেছিল, তাই না? আমি তোমাদের জন্য সহজ করে নিয়ে আসার জন্য এক সাইডে নিয়ে এসেছি 4টা অপশন। আমরা রেকর্ড বা অনুশীলন করব কিভাবে, সেগুলাই সেমভাবেই দেখো। প্রথম যে আমাদের কলাম ছিল পরিকল্পনা অনুযায়ী কি কি কাজ আছে, দ্বিতীয় কলাম ছিল কাজগুলো করতে কেমন লেগেছে, এই কাজগুলো সুস্বাস্থ্য চর্চায় কিভাবে সাহায্য করেছে, কাজগুলো করতে কোনো সমস্যা হয়েছে কি, কিভাবে তা মোকাবেলা করেছি, এরপর কোনো সহযোগিতা প্রয়োজন আছে কি, থাকলে তা কি ধরনের। এখন দেখো 1 নম্বর আমরা কি লিখব, পরিকল্পনা অনুযায়ী কি কি কাজ করেছি। একটা, কোনো তথ্য মিডিয়ার প্রচারের পূর্বে তথ্যের সত্যতা যাচাই করেছি। অর্থাৎ কোনো তথ্য মিডিয়াতে দেখেছি কিন্তু সেই তথ্য পূরণ করার আগে সত্যতা সত্যতা যাচাই করে নিয়েছি। কাজগুলো করতে বেশ ভালো লেগেছে। কেমন লেগেছে এটা জানতে চেয়েছে। কাজগুলো করতে বেশ ভালো লেগেছে, সামাজিক ও মানসিক স্বাস্থ্যের চর্চায় সাহায্য করেছে, এটা বেশ। এরপরে হচ্ছে কোনো সমস্যা হয়নি, বলেছে কাজগুলো করতে কোনো সমস্যা হয়েছে কিনা, না কোনো সমস্যা হয়নি। আচ্ছা, কারোর সহযোগিতা লেগেছে কিনা, দেখো কোনো সহযোগিতার প্রয়োজন হয়নি, অর্থাৎ এই পয়েন্টটাতে তার কোনো কিছু প্রয়োজন হয়নি। দেখি তো আর কোনো অনুশীলন আছে কিনা। দেখো দ্বিতীয় নাম্বার কি হতে পারে, নিজের ব্যবহার যুক্তিসঙ্গত এবং পরিমিত করেছি। অর্থাৎ মিডিয়ায় ব্যবহারে যুক্তিসঙ্গতভাবে ব্যবহার করেছি এবং যতটুকু সম্ভব সীমা রেখে আমি হচ্ছে ব্যবহার করেছি। আচ্ছা, এখানে হচ্ছে কেমন লেগেছে করতে। মিডিয়ার ব্যবহার পরিমিত করতে গিয়ে প্রাথমিকভাবে কিছুটা খারাপ লেগেছে, তবে এর ফলে চোখের ক্ষতি হওয়া ও স্বাস্থ্য ঝুঁকি থেকে নিজেকে নিরাপদ রেখেছি। সে বলছে প্রথম দিকে খুব খারাপ লাগলো, পরবর্তীতে স্বাস্থ্য ঝুঁকি হওয়ার থেকে নিজেকে রক্ষা করেছি। দেখো পরবর্তী কলাম হচ্ছে কোনো সমস্যা লেগেছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা, সমস্যা হলেও সে কারণটা কি সেটা জানতে চাচ্ছে।
ব্যবহার যুক্তিসঙ্গত এবং পরিমিত করার পূর্বের চেয়ে অনেক বেশি সময় পাই, তাই নিজেকে একা অনুভব করি। এই সমস্যা মোকাবেলায় পরিবারের সদস্য বন্ধু বান্ধবদের সাথে বেশি সময় কাটাতে শুরু করি। ফার্স্টে বলেছে যে ব্যবহার খুব বেশি খারাপ হওয়ার কারণে প্রথম দিকে খুব খারাপ লেগেছে, খুব একা লেগেছে, কিন্তু যখন আমি পরিবার এবং বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটানো শুরু করলাম তখন আমার জিনিসগুলো ইজি হয়ে গেছে। লাস্টেরটা কি? লাস্টের অপশনটা হচ্ছে, দেখো এখানে কি আছে যে কোনো সহযোগিতার প্রয়োজন হয়েছে কিনা, অর্থাৎ তুমি যে এটা চর্চা করেছো এই চর্চার কারণে তোমার কোনো সহযোগিতার প্রয়োজন পড়েছে কিনা। সেক্ষেত্রে তুমি লিখতে পারো হ্যাঁ, পরিবারের সদস্য বন্ধুদের কাছ থেকে সহযোগিতার প্রয়োজন আছে, তাদেরও আমাকে পর্যাপ্ত সময় দিতে হবে। অর্থাৎ তারাও যদি তাকে পর্যাপ্ত সময় দেয় সেক্ষেত্রে সেই মিডিয়া ব্যবহারে পরিমিত হতে পারবে। এখন যদি আমরা আলোচনা করি আরেকটা আছে আমাদের, আরেকটা কি দেখো, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যেমন টিভি, রেডিও, ইউটিউবে প্রচারিত শিক্ষামূলক অনুষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেছি। এটা এই পেজেও আছে, শিক্ষা গ্রহণ করেছি। তো এখানে আর কি কি হতে পারে দেখো, শিক্ষামূলক অনুষ্ঠান বেশ উপভোগ করেছি। এইসব শিক্ষামূলক অনুষ্ঠান থেকে সঠিক খাদ্যাভ্যাস, বিশুদ্ধ ও নিরাপদ খাদ্য সম্পর্কে ধারণা পাই এবং মিডিয়ার নেতিবাচক দিকগুলো জানতে পারি, যা সুস্বাস্থ্য চর্চায় ভূমিকা রেখেছে। অর্থাৎ এই কাজটা করতে তার এটা খুব ভূমিকা রেখেছে। এরপরে যদি আমরা দেখি কোনো সমস্যা হয় নাই, এক্স্যাক্টলি কোনো সমস্যা হয় নাই। তারপর কারো সহযোগিতা লেগেছে কিনা, না কারো সহযোগিতার প্রয়োজন পড়েনি। আমরা লাস্ট একটা অনুশীলন দেখব 4 নাম্বার। এখানে কি আছে দেখো, নির্ভরযোগ্য ও বিশ্বস্ত তথ্যের উৎস থেকে স্বাস্থ্য সম্পর্কিত তথ্য গ্রহণ করেছি। এই কাজ করতে বেশ সতর্ক থাকতে হয়েছে, তবু উপভোগ করেছি। এতে করে নিজেকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পেরেছি। হ্যাঁ, সমস্যা হয়েছে, নির্ভরযোগ্য বিশ্বস্ত তথ্য উৎস খুঁজে পেতে বেগ পেতে হয়েছে। লাস্টে কি, কোনো সহযোগিতার প্রয়োজন নেই বা সহযোগিতার প্রয়োজন পড়েনি। এই হচ্ছে আমাদের আসল কথোপকথন এবং এগুলাই আমাদের মধ্যে আলোচনা করা হয়েছে এবং বলা হয়েছে। আশা করি তোমরা এই ছকটা বুঝতে পেরেছো। এরপর যদি আমরা আমাদের বইয়ে যাই, বইয়ে কি আছে একটু দেখো, পরের পাতায় আমাদের কিন্তু অধ্যায়টা শেষ। এখন যেটা আছে এটা সম্পূর্ণ তোমাদের নিজের অগ্রগতি। তুমি অধ্যায় থেকে কিভাবে কি কাজ করলে, কিভাবে কি শিখলা, সেটা নিয়ে বিভিন্ন চার্ট তৈরি করবা। পরবর্তীতে গিয়ে শিক্ষকের কাছ থেকে মতামত নেবে। যেমন আমার অগ্রগতি, আমার অর্জন, নিজের ছকটি আমার অভিভাবক ও শিক্ষক পূরণ করবেন, আমি নিজেও পূরণ করব। এর মাধ্যমে আমি আমার অগ্রগতি সম্পর্কে জানবো, কোথাও আরও ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করব। দলগত কাজের অভিজ্ঞতা থেকে আমার অংশগ্রহণের বিষয়ে সহপাঠীদের মতামত জেনে নিয়ে আমি সংশ্লিষ্ট অংশে লিখে নিব। আমার অভিভাবক বইয়ে সম্পাদিত কাজ দেখে মন্তব্য লিখবেন। সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করে শিক্ষক আমাকে স্বীকৃতি দেবেন। কি ভালো করেছি, কিভাবে আরও ভালো করতে পারি সেই উপায় আমাকে তিনি জানাবেন। তো এটা হচ্ছে মূল্যায়ন নাম্বার 6। এটা আমরা পূরণ করব। এটা একদম সম্পূর্ণ তোমাদের নিজের এবং স্কুল থেকে করিয়ে দিবে, সেজন্য এটা আমি আর পূরণ করব না। দ্বিতীয় দেখো আমাদের মূল্যায়ন 6, মিডিয়ার নেতিবাচক প্রভাব মোকাবেলায় সচেতনতা বাড়াতে কিভাবে কার্যক্রম অংশগ্রহণ করেছি সেটাও তোমাদের একদম নিজেভাবে করতে হবে। এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায় আলোচনা। তো প্রথম অধ্যায় আলোচনাটা আমাদের 2টা পর্বে আমরা শেষ করেছি। প্রথম পর্বটি আমাদের 1 থেকে 6 পৃষ্ঠা ছিল, বাকি 6 থেকে আমরা হচ্ছে 6 পৃষ্ঠার অর্ধেক থেকে 18 পৃষ্ঠা পর্যন্ত যেগুলো বোঝানো ছিল, ছকগুলো ছিল, সেগুলো কিন্তু আজকে আমরা এই পর্বে শেষ করলাম। তো আশা করি তোমরা প্রত্যেকে অনেক বুঝতে পেরেছো, প্রত্যেকের অনেক ভালো লেগেছে। শুরু থেকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষে থেকো এবং ভালো থেকো। আমার জন্য দোয়া করো, তোমাদের প্রত্যেকের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।